এন আউট যদি আমার হয় এর জন্য বলতেছি, এটা কিন্তু নাম ডিভাইডেড বাই হচ্ছে তার সহগ। দুই পাশে আমরা পরমান চিহ্ন দিছি, পরমান চিহ্ন দিলে পরমান চিহ্নের ভেতরে যা থাকবে সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক সবসময় পজিটিভ হয়, ঠিক আছে? তার মানে যদি যেটা লিমিটিং রিঅ্যাকট্যান্ট থাকে সেটা একটা নির্দিষ্ট কে কথা বলতেছে, ধরো তুমি 100 মোল এ দিয়ে রিঅ্যাকশন শুরু করছো, আমি আউটলেটে পাচ্ছি হচ্ছে তোমার 20 মোল, তাহলে আমি কি লিখবো? এখানে লিখবো আউটলেটে 20 মাইনাস হচ্ছে 100, ঠিক আছে? আর এই যে সহগ, যেটা সহগ হবে আমরা যে ইকুয়েশন লিখতেছি যে 2 মোল এ 1 মোল বি এর সাথে রিঅ্যাকশন করে 2 মোল সি তৈরি করছে, সহগটা হবে 2 এর সামনে যে সহগ দেয়া, এর সামনে যে সহগ দেয়া আছে সেটা হবে 2, ঠিক আছে? কারণ আমরা রিঅ্যাকশনের সামনে সবসময় একটা নেগেটিভ সাইন দিই, কিন্তু এই পরমান সাইন থাকার কারণে এখানে যে মান আমরা পাবো নেগেটিভ হইলো সেটা পজিটিভ হচ্ছে, ঠিক আছে? এভাবে আমরা এক্সটেন্ট অফ রিঅ্যাকশন ক্যালকুলেশন করি। ওকে, এবার কিছু আমরা শিখি, অ্যাজাম্পশন শিখি, কিভাবে আমরা বিভিন্ন মান ধরবো। ধরো আমার যে হিট অফ রিঅ্যাকশনের কথা বলছে, হিট অফ রিঅ্যাকশনের মান নেগেটিভ হবে, নেগেটিভ হলে আমরা এই রিঅ্যাকশনটা একটা তাপ, যদি এর ভ্যালু নেগেটিভ সাইন থাকে তাহলে আমরা বলবো এখানে হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন হচ্ছে, যদি পজিটিভ হয় তাহলে ধরে নেই এখানে হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন হচ্ছে, অর্থাৎ তাপহারী বিক্রিয়া হচ্ছে। এই যে ধরো রিঅ্যাকশন এরা দিছে, 1 মোল মিথেন 2 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 1 মোল কার্বন ডাই অক্সাইড আর 2 মোল ওয়াটার উৎপন্ন করছে, উৎপন্ন করার ফলে এখানে তোমার 890 কিলোজুল আমরা হিট পাচ্ছি। আবার আরেকটা জিনিস খেয়াল করো, এই প্রতিটা টার্মকে যদি আমরা 2 দিয়ে গুণ দেই তাহলে এখানে মিথেন ছিল 1 মোল, এখানে 2 দিয়ে গুণ দেওয়া বলে প্রতিটার সামনে তারা 2 করে বাড়ছে, বাড়ার ফলে আমরা যে হিট অফ রিঅ্যাকশন পাচ্ছি, হিট অফ রিঅ্যাকশনটাও কিন্তু আসলে আমরা 2 দিয়ে গুণ দেই, অর্থাৎ হিট অফ রিঅ্যাকশন কোন একটা স্টোইচিওমেট্রিক ইকুয়েশন যেভাবে লেখা হয় তার সাথে সাথে তারও মানের চেঞ্জ হয়, ঠিক আছে? বলছি যা বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ, আগামীতে আমরা যেগুলো দেখবো যদি একটা অঙ্ক দেখি অঙ্কতে এরকম থাকতে পারে, ঠিক আছে? অর্থাৎ আমি যে রিঅ্যাকশনটা লিখবো, রিঅ্যাকশনটা আমরা যত দিয়ে গুণ দিব, হিট অফ রিঅ্যাকশনটাকেও আমরা অত দিয়ে গুণ দিব, যত দিয়ে ভাগ দিব তত দিয়ে ভাগ দিব, একই রকম ভাবে, ঠিক আছে? হিট অফ রিঅ্যাকশনের মান তোমার যে কম্পাউন্ড গুলো আছে, কম্পাউন্ড গুলার ফেজের উপর ডিপেন্ড করে, অর্থাৎ সে কোন অবস্থায় আছে তার উপর, স্টেটের উপর ডিপেন্ড করে, সে কি লিকুইড অবস্থায় আছে নাকি গ্যাসিয়াস অবস্থায় আছে। যেমন ধরো এখানে মিথেন গ্যাসিয়াস অবস্থায় আছে, অক্সিজেনও গ্যাসিয়াস অবস্থায় আছে, বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি করছে, এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইডটা গ্যাস, ওয়াটারটা হচ্ছে লিকুইড। দেখো যে এনথালপির মান আমরা পাইছি হিট অফ রিঅ্যাকশন সেটা হচ্ছে -890 ডিগ্রি, 890 কিলোজুল। নিচেরটার কথা আসে, একই রিঅ্যাকশন আছে, সবকিছু একই রকম, উপরে লিকুইড ওয়াটার তৈরি হয়েছিল, নিচে তৈরি হয়েছে গ্যাসিয়াস ওয়াটার, গ্যাসিয়াস ওয়াটার তৈরি হওয়ার কারণে এখানে তোমার দেখো এনথালপির মানেরও চেঞ্জ হয়েছে, ঠিক আছে? কারণ এখানে লিকুইড যেটা আছে, লিকুইডটাকে আবার ভেপারে পরিণত করতে গিয়ে তোমার হিট দেওয়া লাগছে, এর জন্য হিটের চেঞ্জ হয়েছে। তার মানে হিট অফ রিঅ্যাকশন যেটা আছে সেটা তোমার অবস্থার উপরও নির্ভর করে, অবস্থার উপর নির্ভর করে সে চেঞ্জ হয়। যদি তার, তাহলে আমরা কি কি শিখলাম, যদি এর সামনে একটা নেগেটিভ সাইন থাকে ভ্যালুর সামনে তাহলে আমরা ধরে নিব যে ওখানে এক্সোথার্মিক রিঅ্যাকশন হচ্ছে, যদি পজিটিভ সাইন থাকে তাহলে আমরা ধরে নিব এখানে একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন হচ্ছে, ঠিক আছে? দুইটা গেল। যদি আমরা একটা কেমিস্ট্রিওমেট্রিক ইকুয়েশন যেভাবে লিখবো, যেভাবে চেঞ্জ করব, তোমার হিট অফ রিঅ্যাকশনের মানও একইভাবে চেঞ্জ করি, ঠিক আছে? এবার আসি আমরা কোনো কোনো জায়গায় বলবো যে স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন, স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন বলবো যদি দেখা যায় আমরা টেম্পারেচারটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং প্রেসারটা 1 অ্যাটমসফিয়ার রাখি, তাহলে সেক্ষেত্রে আমাদের যে এনথালপির চেঞ্জ হবে সেটা আমরা বলবো যে স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন, অর্থাৎ হিট অফ রিঅ্যাকশন লিখবো কোন কন্ডিশনে 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 অ্যাটমসফিয়ারে, তখন সেটাকে আমরা বলতেছি স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন। একটু আগে দেখছি আমরা হিট অফ রিঅ্যাকশন এভাবে লিখছি, তাই না? যখন স্ট্যান্ডার্ড বলবো সবসময় একটা এরকম ভাবে একটা ফোঁটা দেওয়া হবে, গোল চিহ্ন দেওয়া হবে,
গোল চিহ্ন যেখানে থাকবে তোমাকে বুঝে নিতে হবে এটা স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন, যে কোনো জিনিসের স্ট্যান্ডার্ড। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, 1 নম্বর আর 2 নম্বর। আমি যা বলছি এগুলো এই নলেজ ইউজ করে এখানে করা দেওয়া আছে এক্সাম্পল। আচ্ছা, এবার আসি আমরা হেসের সূত্র। হেসের সূত্র আমরা অলরেডি পড়ছি, তাই না? বলছি আমরা যে ক্লাস 8 9 এ পড়ছি, এগুলোতে পড়ছি হেসের সূত্র। হেসের সূত্র কারো মনে আছে কি? হ্যালো? আচ্ছা, আমরা বলছি কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশন তোমার রিঅ্যাকটেন্ট থেকে প্রোডাক্টে পরিণত হয়। এই যে রিঅ্যাকটেন্ট থেকে প্রোডাক্টে পরিণত হলো, এতে তার এনথালপি পরিবর্তন হচ্ছে। এই আমরা যে রিঅ্যাকশনে রিঅ্যাকটেন্ট থেকে প্রোডাক্টে যেতে এনথালপির যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা একটা স্টেপে গেলেও যেরকম হবে, যদি আমরা অনেকগুলো স্টেপে যাই তাতেও সেম পরিবর্তনই হবে এনথালপি। অর্থাৎ এর উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, আমরা কয়টা পাথ ফলো করলাম তার উপর ডিপেন্ড করে না। সেটাই হচ্ছে তোমার হেসের ল। The enthalpy change accompanying a chemical change is independent of the route by which the chemical change occurs. ঠিক আছে, এখানে দেখো তারা একটা ম্যাথমেটিক্যাল প্রুফ বলছে। বলছে আমরা অনেক কয়েকটা স্টেপে একটা কেমিক্যাল রিঅ্যাকশন একটা স্টেপে হতে পারে, যেমন 2 মোল কার্বন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তোমার ইথেন তৈরি করছে একটা স্টেপ। আবার এই যে অনেকগুলো স্টেপ, 3টা স্টেপে বিক্রিয়া করেও আমরা এই মেইন ইকুয়েশনটা পেতে পারি। বলছে আমরা 3টা স্টেপে বিক্রিয়া করে মেইন ইকুয়েশনটা যেভাবে পাবো, অর্থাৎ এই 3টারে আমরা একটার সাথে আর একটা গুণ দিব অথবা যোগ দেওয়ার মাধ্যমে এই ইকুয়েশনটা পেতে পারি। এই 3টে স্টেপে আমরা এই ইকুয়েশন পেতে গেলে যে ধরনের অ্যালজেব্রাইক অপারেশন করব, হিট অফ রিঅ্যাকশনের ক্ষেত্রেও আমরা আসলে কি ধরনের অপারেশন করব, কারণ এতেছে ফলো করে করছো, একটা স্টেপে করছো নাকি কয়েকটা স্টেপে ফলো করে করছো এটা ডিপেন্ড করে না। ঠিক আছে, তো টোটাল এনথালপি চেঞ্জটা আসলে একই। তাহলে এখানে দেখো 2 নম্বর যে রিঅ্যাকশন আছে, 2 নম্বর রিঅ্যাকশনটাকে আমরা 2 দিয়ে গুণ দিছি। 3 নম্বর যে রিঅ্যাকশন আছে সেটাকে আমরা পুরোটারে 3 দিয়ে গুণ দিছি। গুণ দিয়ে কি করছে, এই দুইটা একসাথে যোগ করছে। তারপর 1 নম্বর যে রিঅ্যাকশনটা আছে সেটা বাদ দিছি এই দুইটা থেকে। ঠিক আছে, এই যে লিখলাম এখন 2 নম্বর রিঅ্যাকশনটা 2 দিয়ে গুণ দিছি, 3 নম্বর রিঅ্যাকশনটা আমি 3 দিয়ে গুণ দিছি, মাইনাস 1 নম্বর রিঅ্যাকশন দিলাম। দেওয়ার পরে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে গিয়ে আমার 4 নম্বর রিঅ্যাকশন। তাইলে আমি 4 নম্বর রিঅ্যাকশন পেতে বাকি যে ইয়েটা আছে, বাকি যে ইকুয়েশন গুলো আছে এগুলোর যে অ্যালজেব্রাইক অপারেশন করছি, ঠিক একই রকম অপারেশন আমরা ডেল H4 এর জন্য করছি। ঠিক আছে, এটাই হচ্ছে হেসের সূত্র। ঠান্ডা লাগে না? আচ্ছা, আরেকটা জিনিস আমরা বলি, শোনো, আমরা যখন একটা ফুয়েল পুরাই, ফুয়েল পোড়াতে গেলে ফুয়েল পোড়ানোর পেছনে আমার উদ্দেশ্য হচ্ছে ওখান থেকে যেন আমি হিট পাই, তাই না? এই যে আমরা হিট পাই, অর্থাৎ আমরা পার কেজি ফুয়েল রে পোড়ালে কি পরিমাণ হিট পাচ্ছি, কত কিলো জুল হিট পাচ্ছি, অথবা এভাবেও প্রকাশ করি যে আমার পার হিটিং ভ্যালুটাই হচ্ছে আমরা পার ইউনিট ফুয়েল রে পোড়ানোর ফলে কি পরিমাণ হিট পাচ্ছি। পার ইউনিট বলতে আমি বলতে পারি কত কেজি, কত মোল, অথবা বলতে পারি যদি সেটা গ্যাসিয়াস হয় কত ভলিউম আমরা পুরাচ্ছি, পার ইউনিট ভলিউম পুরানোর ফলে কত কিলোজুল হিট পাচ্ছে, এটা হচ্ছে হিটিং ভ্যালু। হিটিং ভ্যালুরে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলতেছি হাইয়ার হিটিং ভ্যালু আর একটাকে বলতেছি লোয়ার হিটিং ভ্যালু। ঠিক আছে, হাইয়ার হিটিং ভ্যালুটা হচ্ছে গিয়ে হিটিং ভ্যালু আমি বলছি যে কি পরিমাণ আমরা হিট পাই, তাই না? অ্যামাউন্ট অফ হিট রিলিজ when fuel is combusted and products have returned to a temperature of 25 ডিগ্রি। ধরো আমি 1 কেজি ফুয়েল দিলাম, 1 কেজি ফুয়েল নিলে সেটাকে আমি পুড়ালাম, অর্থাৎ অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করলাম। অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করার ফলে সে কি হচ্ছে, আমাকে হিট দিতেছে। হিট দেওয়ার ফলে আমরা এটাকে আবার আস্তে আস্তে 25 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ঠান্ডা করলাম। এই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ঠান্ডা করার ফলে আমি যে পরিমাণ হিট পাচ্ছি সেটাই হচ্ছে গিয়ে আমার হিট অফ ভেপোরাইজেশন। ঠিক আছে, হিট অফ ভেপোরাইজেশনকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ হাইয়ার হিট অফ ভেপোরাইজেশন। হাইয়ার হিট অফ ভেপোরাইজেশনকে আমরা এভাবে লিখি লোয়ার হিট অফ ভেপোরাইজেশন প্লাস আমরা পানির
ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন কে যোগ দেই একসাথে কত ডিগ্রি টেম্পারেচারে 25 ডিগ্রি যে সেন্টিগ্রেড আছে সেই টেম্পারেচারে। তাহলে আমি যদি লোয়ার হিট অফ ভেপোরাইজেশন বের করতে চাই তাহলে কি করব, হাইয়ার হিটিং ভ্যালু থেকে আমরা ওয়াটারের যে ভেপোরাইজেশনের মান আছে ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন সেটাকে বাদ দেই, সেটাই হচ্ছে লোয়ার হিটিং ভ্যালু। ঠিক আছে, LHV মানে লোয়ার হিটিং ভ্যালু। তাহলে লোয়ার হিটিং ভ্যালুটা কি, সাবট্রাক্টিং দ্য হিট অফ ভেপোরাইজেশন অফ ওয়াটার ভেপার ফ্রম দ্য হাইয়ার হিটিং ভ্যালু। ঠিক আছে, কম্বাসনের ফলে যে ওয়াটারের ভেপার তৈরি হয় সেই ওয়াটার ভেপারটাকে আমরা বাদ দিতেছি এখানে। ঠিক আছে, আচ্ছা কোথায় এসেছিলাম, হেসের সূত্রে এসেছিলাম তাই তো। তাহলে আমার হেসের সূত্র গেল। এখন আসি 9.3 যেটা এখানে বলছে ফরমেশন রিঅ্যাকশন এন্ড হিট অফ ফরমেশন। আচ্ছা, হিট অফ ফরমেশনটা কি? আমরা জানি যে সংগঠন তাপ, তোমরা সম্ভবত ক্লাস 9 এ পড়ছো। সংগঠন তাপ হচ্ছে কোন একটা কম্পাউন্ডকে তার এলিমেন্ট থেকে আমরা যদি উৎপাদন করি, তাহলে যেমন ধরো কার্বন ডাই অক্সাইড যদি হয় তাহলে কি কি আছে, কার্বন আর অক্সিজেন। কার্বন আর অক্সিজেন একসাথে তোমার বিক্রিয়া করে তৈরি করতেছে কার্বন ডাই অক্সাইড। তাহলে প্রতিটা এলিমেন্টের যে এনথালপি আছিল সেটা কে বাদ দিব আমরা হচ্ছে তার প্রোডাক্ট এনথালপি, সেইটা থেকে বাদ দিব। তাহলে আমরা পাচ্ছি হিট অফ ফরমেশন, অর্থাৎ একটা কম্পাউন্ডকে তার এলিমেন্ট থেকে উৎপাদন করতে গেলে আমার এনথালপি যে চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে কি তোমার হিট অফ ফরমেশন। ঠিক আছে, স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশনের সাথে হিট অফ ফরমেশনের কি সম্পর্ক আছে সেটা এখানে একটা ইকুয়েশনের সাহায্যে তারা দেখাইছে। এবার আসি হিট অফ কম্বাসন। হিট অফ কম্বাসন হচ্ছে একটা ফুয়েলকে যদি আমি অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই তাহলে এনথালপির যে চেঞ্জ হয় সেটাই হচ্ছে গিয়ে তোমার হিট অফ কম্বাসন। ঠিক আছে, আচ্ছা এখানেও তারা একটা সম্পর্ক দেখাইছে, দেখো হিট অফ স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশনের সাথে হিট অফ কম্বাসনের একটা সম্পর্ক দেখাইছে। ঠিক আছে, ডেল এইচ সি এই মানটা সাধারণত আমরা পাবো হচ্ছে টেবিল থেকে, টেবিল B.1 থেকে। দেখো এখানে বলছে ইথেনের ডিহাইড্রেশনের মাধ্যমে আমরা পাচ্ছি ইথিন। ডিহাইড্রোজিনেশন মানে হচ্ছে কি এখান থেকে আমরা হাইড্রোজেনটারে বাদ দিছি, 1 মোল হাইড্রোজেন বাদ দিলে এখানে আমরা ইথিন পাচ্ছি। বলছে ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন ফর দ্য ডিহাইড্রেশন অফ ইথেন। এই যে আমার স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশনের মান বের করতে বলছে এই রিঅ্যাকশনের জন্য। তো এখানে দেখো আমরা একটা ইকুয়েশন পাইছি স্ট্যান্ডার্ড হিট অফ কম্বাসনের সাথে এর সম্পর্ক। তাহলে আমরা স্ট্যান্ডার্ড হিট অফ কম্বাসন প্রতিটার জন্য নিব। কি করব, রিঅ্যাকটেন্ট থেকে আমরা বাদ দিব হচ্ছে প্রোডাক্ট গুলোতে। তো রিঅ্যাকটেন্ট থেকে যদি আমরা প্রোডাক্ট বাদ দেই তাহলে হিট অফ কম্বাসনের মান আসলে আমরা কোথা থেকে নিতে পারি, টেবিল B.1 থেকে। উফ, কার ওখানে শব্দ করতেছে? ঠিক আছে, এখানে আছে ক্লোরোফর্ম -375। আলী আজম কে? আলী আজম ওই ইয়েটা মিউট করে রাখো। আলী আজম আর এই কে আরেকটা ক্লাস করতেছে আর সে এটা অন করে রাখছে। ম্যাম আপনি পার্সোনালি মিউট করে দেন, আপনি মিউট করতে পারবেন। আচ্ছা দেখি কে যেন, আলী আজম। আলী আজম, আচ্ছা মিউট। বুঝছি তো, কিন্তু সে তো একসাথে দুইটা ক্লাস করতে পারবে না তাই না? আচ্ছা আমরা এটা B.1 টেবিল থেকে পাবো। কোনটা যেন, এই যে এটা বলছি এখানে আমরা এই সূত্রটা ইউজ করে তোমার অঙ্কটা করছি। ঠিক আছে, আমাকে বলছে স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন, এই যে ডেল এইচ আর এর মান বের করার জন্য। এটা মান বের করার সূত্র হচ্ছে রিঅ্যাকটেন্টের জন্য আমার সহগ ইনটু লিখবো ডেল এইচ সি। ডেল এইচ সি আমরা পাবো হিট অফ স্ট্যান্ডার্ড হিট অফ কম্বাসনের মান দেওয়া আছে তোমার B.1 টেবিলে। ঠিক আছে, প্রতিটা কম্পাউন্ডের জন্য মান দেওয়া আছে। এখানে কি কি কম্পাউন্ড আছে, রিঅ্যাকটেন্ট আছে তোমার ইথিন আছে আর হাইড্রোজেন আছে।
তাহলে ইথিন আর হাইড্রোজেনের সবার সামনে দেখো সহগ যদি বলি, সহগ কত দেওয়া আছে? F দেওয়া আছে। তাহলে হিট অফ কম্বাশনের ইথিনের মান লিখবো ইনটু 1 প্লাস লিখবো কি হাইড্রোজেন আর একটা রিঅ্যাকট্যান্ট নিউ আর H গুণ দিব, ঠিক না? HC। তাহলে হাইড্রোজেনের জন্য এটাও 1 আর এটার জন্য হচ্ছে আমরা জানি না। ঠিক আছে, 1 লিখছি কারণ এগুলোর সামনে যখন আমরা রিঅ্যাকট্যান্টের সহগ লিখে তার সামনে আসলে মাইনাস দিতে হয়, কিন্তু এখানে একটা পরমাণ চিহ্ন আছে, পরমাণ চিহ্ন দেওয়ার কারণে এটা তোমার পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, এভাবেই আমরা এই ইয়েটা করছি, অঙ্কটা করছি। আচ্ছা, এবার আসি আমরা আসল জায়গায় কিভাবে আসলে আমরা রিঅ্যাকটিভ সিস্টেমের ক্ষেত্রে এনার্জি চ্যাপ্টারে কিছু নিয়ম ফলো করছি, এখানেও একই নিয়ম ফলো করবো, শুধুমাত্র একটা লাইনে একটু চেঞ্জ আনবো। ঠিক আছে, প্রথমে আমরা আমাদের যে প্রশ্ন দিবে সেই প্রশ্ন অনুসারে আমরা একটা ফ্লো চার্ট আঁকবো। ঠিক আছে, অনেকগুলো স্টেপ ফলো করি, স্টেপ গুলো এখানেও দেওয়া আছে কি কি স্টেপ ফলো করা হয়। প্রথমে 1 নম্বর হচ্ছে আমি ফ্লো চার্ট আঁকবো। 2 নম্বর হচ্ছে দেখবো যে আমার ফ্লো চার্টে বিভিন্ন ফ্লো এর জন্য ম্যাটেরিয়াল ব্যালেন্স করা লাগবে কিনা, অর্থাৎ ইনলেট ফ্লো আউটলেট ফ্লো রেট তারা দিয়ে দিছে কিনা। যদি দিয়ে না দেয় তাহলে আমি ম্যাটেরিয়াল ব্যালেন্স করব 2 নম্বর। 3 নম্বর যেটা করব, আমি একটা রেফারেন্স স্টেট ধরবো, প্রতিটা কম্পাউন্ডের জন্য রেফারেন্স স্টেট ধরবো। ঠিক আছে, 4 নম্বর যেটা করব, কোন কোন মান আমাকে বের করা লাগবে, কোন কোন এনথালপি বের করা লাগে তার জন্য একটা টেবিল আঁকবো 4 নম্বর। 5 নম্বর হচ্ছে গিয়ে টেবিলে কোন কোনগুলো আমার আননোন আছে সেই আননোন ভেরিয়েবল গুলো আমি বের করব। 6 নম্বর হচ্ছে আমি এনার্জি ব্যালেন্স ইকুয়েশন লিখবো। ঠিক আছে, এই ফার্স্ট 6টা স্টেপ আমাকে ফলো করতে হবে যে কোনো এনার্জি ব্যালেন্স করতে গেলে, এটা হোক তোমার রিঅ্যাকটিভ সিস্টেম নন রিঅ্যাকটিভ সিস্টেম সবগুলোর জন্যই। আচ্ছা, রিঅ্যাকটিভ সিস্টেমের জন্য আমি যদি এনথালপির মান বের করতে চাই তাহলে আমি এই সূত্র ইউজ করব। আগে আমরা নন রিঅ্যাকটিভ সিস্টেমের জন্য শুধুমাত্র এভাবে লিখছি। ঠিক আছে, বলছি এভাবে সরাসরি লিখছি আমরা। এটা হচ্ছে আউট মাইনাস কি দেবো, সেটা হচ্ছে ডেল এইচ আর এর মান সাথে হচ্ছে এটা গুণ করব আমরা। ঠিক আছে, এই এক্সট্রা আরেকটা টার্ম যোগ করব, এবং এইটা আসলে আমরা বের করি এক্সটেন্ট অফ রিঅ্যাকশনটা বের করি আমরা, যেটা লিমিটিং রিঅ্যাকটেন্ট তার সাপেক্ষে, অর্থাৎ উপরে লিখবো তার কত মোল আছে, অর্থাৎ মোলের ডিফারেন্স প্রকাশ করি, অর্থাৎ তার আউটলেটে কত মোল রয়ে গেছে মাইনাস হচ্ছে ইনলেটে কত মোল দিলাম, ডিভাইডেড বাই আমরা যে ইকুয়েশন দেখবো স্টোইচিওমেট্রিক ইকুয়েশন, সেই ইকুয়েশনের সহগ দেখবো। ঠিক আছে, তাহলে যাই একটু সামনে। এখানে দেখো একটা রিঅ্যাকশন আছে, এনার্জি ব্যালেন্স অ্যাবাউট অ্যামোনিয়া অক্সিডাইজার। বলছে অ্যামোনিয়া অক্সিডাইজার মানে যেখানে আমরা অ্যামোনিয়াটারে অক্সিডাইজ করব, অক্সিজেনের সাথে রিঅ্যাকশন তাহলে 4 মোল অ্যামোনিয়া 5 মোল অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে তৈরি করছে নাইট্রিক অক্সাইড, 5 মোল নাইট্রিক অক্সাইড আর 6 মোল ওয়াটার। এখানে স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশনের মান তারা আমাকে দিয়ে দিয়েছে -904 কিলোজুল পার মোল। তো ম্যাথমেটিক ইকুয়েশন যেটা, সেটা ইনিশিয়ালি আমরা একটা ইন্ডাস্ট্রিতে শুরু করছি, 100 মোল অ্যামোনিয়া দিছি আর 200 মোল অক্সিজেন দিছি। এই যে লিখলাম আমার ইনলেট হচ্ছে 100 মোল অ্যামোনিয়া পার সেকেন্ড, আর এদিকে লিখছি 200 মোল অক্সিজেন পার সেকেন্ড। এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা এখানে ইন করাইছি, কারণ আমার এখানে স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন দেওয়া আছে, তাহলে আমি লিখছি 25 ডিগ্রি। আমরা জানি এটা 25 ডিগ্রিতে হয়। কত মোল কি কি আছে দেখো না লাম্পটা, ঠিক আছে, 100 মোল 150 মোল পেলাম, আর অক্সিজেনও রয়ে গেছে। এখানে লিমিটিং রিঅ্যাকটেন্ট আমাকে বলে দিচ্ছে অ্যামোনিয়া। যদি অ্যামোনিয়া লিমিটিং রিঅ্যাকটেন্ট হয় তাহলে বাকি লিমিটিং রিঅ্যাকটেন্ট দুইটার মধ্যে ওইটাই হবে যেটা আগে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, হলে আমরা এখানে অক্সিজেনটাও তাহলে থেকে যাবে তোমার আউটলেটে কিছু পরিমাণ, পেলাম 75 মোল অক্সিজেন। এগুলো কিন্তু বের করা যায়, বলছি চিত্র আমি নাও দিতে পারি যারা পরীক্ষা দিবে। ঠিক আছে, তোমাদের কিন্তু তখন বের করতে হবে 75 মোল অক্সিজেন, তারপর হচ্ছে 150 মোল ওয়াটার কেমনে আসলো। যেমন ধরো
আমরা 100 মোল অ্যামোনিয়া এখানে কার সাথে আমি কি পরিমাণ ধরো নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়েছে সেটা আমি জানতে চাচ্ছি আউটলেটে, এটা তোমাকে দিলাম না, চিত্রটা আমি দিলাম না, তোমাকে বের করতে হবে। তাহলে কি করবে দেখো, এখানে 4 মোল অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করছে কত মোল, তুমি যদি এই রিঅ্যাকশনে যাও, বিক্রিয়া করছে 4 মোল নাইট্রিক অক্সাইড। তাহলে আমি ইনিশিয়ালি বলে দিচ্ছি আমাকে 100 মোল দিয়ে আমি শুরু করছি, লিখলাম 100 মোল অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া অ্যামোনিয়া কাটা গেল, কাটা গিয়ে তোমার থাকতেছে কত মোল নাইট্রিক অক্সাইড, 100 মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়েছে। এই যে দেখো নাইট্রিক অক্সাইড তাহলে 100 মোল। একইভাবে আমরা লিখবো হচ্ছে ইয়ার জন্য, ওয়াটারের জন্য লিখতে পারো 4 মোল অ্যামোনিয়া বিক্রি করে 6 মোল ওয়াটার তৈরি করছে। তাহলে এমন 100 মোল যদি অ্যামোনিয়া বিক্রি করতো তাহলে কত মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন হতো? তাহলে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে কি তোমার 150 মোল। ঠিক আছে, এভাবে প্রতিটা একটা সাপেক্ষে আর একটা বের করছে, যেটা আমি জানি। ইচ্ছা করলে অ্যামোনিয়ার পরিমাণ নিতে পারো, নিয়ে করতে পারো, ইচ্ছা করলে তুমি অক্সিজেনের পরিমাণ নিয়েও করতে পারো। আচ্ছা, তাহলে আমার কি কি শর্ত ছিল মনে করো, আমরা বলছিলাম প্রথমে আমরা দেখবো যে আমার ফ্লো চার্ট দেওয়া আছে কিনা, যদি না থাকে তাহলে আমি আঁকছি, ফ্লো চার্ট গেল। এবার আমি ম্যাটেরিয়াল ব্যালেন্স করবো কিনা দেখতেছি, এই যে ম্যাটেরিয়াল ব্যালেন্স সব তাহলে ধরে নিলাম করা আছে। ঠিক আছে, ম্যাটেরিয়াল ব্যালেন্স করে তার ইনলেট আউটলেটের প্রতিটার অ্যামাউন্ট তারা বের করছে। 3 নম্বর হচ্ছে আমরা রেফারেন্স স্টেট ধরবো প্রতিটার জন্য। রেফারেন্স স্টেট মানে হচ্ছে সেটা কোন অবস্থায় আছে, লিকুইড ভেপার, লিকুইড আছে, ভেপার অবস্থায় আছে নাকি সলিড অবস্থায় আছে, এগুলো আমার অবস্থা। তারপরে ধরবো টেম্পারেচার কত, তারপরে ধরবো প্রেসার। ঠিক আছে, টেম্পারেচার আর প্রেসার এগুলো সাধারণত আমরা ইনলেটে যত আছে ততদিন ধরার চেষ্টা করি, অর্থাৎ ইনলেটে আছে 25 ডিগ্রি, আমরা চেষ্টা করি 25 ডিগ্রি টেম্পারেচার ধরার। 1 অ্যাটমসফিয়ার বলছে 25 ডিগ্রি আর 1 অ্যাটমসফিয়ার ধরলাম। কেন ধরছি? যাতে করে আমার ইনলেটের জন্য এনথালপি ক্যালকুলেশন করা না লাগে, এই একটা সুবিধার জন্য। অথবা আমরা যে টেবিলগুলো থেকে মান নিব, টেবিলের যে রেফারেন্স ভ্যালু দেওয়া আছে ওগুলো নেই, যাতে করে আমার মান নিতে সুবিধা হয়। ঠিক আছে, প্রতিটা কম্পাউন্ডের জন্য ধরবো। কি কি কম্পাউন্ড আছে দেখো, এখানে আছে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া আছে, অক্সিজেন আছে, নাইট্রিক অক্সাইড আছে, ওয়াটার আছে। ঠিক আছে, প্রতিটার জন্য আমরা ধরছি। এখানে দেয়াই আছে অ্যামোনিয়া আছে গ্যাসিয়াস অবস্থায়, ধরলাম গ্যাসিয়াস অবস্থায়। অক্সিজেন আছে গ্যাসিয়াস অবস্থায়, এটাও নিলাম গ্যাসিয়াস অবস্থা। নাইট্রিক অক্সাইডটা আছে তোমার গ্যাসিয়াস অবস্থা, তাই নিচে গ্যাসিয়াস অবস্থা। ওয়াটারটা ভেপার অবস্থায় আছে, নিলাম ভেপার অবস্থা। এবং প্রতিটার জন্য আমরা টেম্পারেচার ধরছি 25 ডিগ্রি, ইনলেটের টেম্পারেচার ধরছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার রেফারেন্স স্টেট নেওয়া শেষ হয়ে গেল। এবার আসছে আমরা টেবিল আঁকতেছি, যে টেবিলটা কি করবো, টেবিলে যতগুলো সাবস্টেন্স আছে সবগুলোর নাম লিখবো আমরা। ঠিক আছে, সবগুলোর নাম লিখলাম এখানে। অ্যামোনিয়া, অক্সিজেন কি আছে, অ্যামোনিয়া, অক্সিজেন, নাইট্রিক অক্সাইড, ওয়াটার, সবগুলো নাম লিখলাম। ইনলেটে এদের পরিমাণ কতটুকু আছে, ইনলেটের এনথালপি কত, আউটলেটে এদের পরিমাণ কতটুকু আছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার এনথালপি কত। টেবিল আসলে আমরা দুইটা কলামে দুইবার লিখছি, একটা লিখা তার নাম্বার অফ মোল অর্থাৎ মোলার ফ্লো রেট লিখছি, আর একটা লিখছি হচ্ছে গিয়ে আমার এনথালপি, ইনিশিয়ালি এনথালপি কতটুকু আছে। ঠিক আছে, এই দুইটা জিনিস লিখছি। আউটলেটেও একই অবস্থা লিখছি, মোলার ফ্লো রেট আর এনথালপি কত। এনথালপি আমরা আসলে কিভাবে বের করছি, যদি এইচ ইন এর কথা বলি, সেটা আমরা আসলে বের করছি B.2 টেবিল আছে, ওখান থেকে আমরা সিপি এর মান নিছি, সিপিডিটি। আর এখান থেকে আমরা নিছি টি রেফারেন্স, রেফারেন্স যে টেম্পারেচার নিব, রেফারেন্স টেম্পারেচার থেকে ইনলেটে টেম্পারেচার। ঠিক আছে, এর যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে কি হয়, সিপি 25 মাইনাস রেফারেন্স টেম্পারেচার আমরা কত নিছি 25, তাহলে দেখো 25 থেকে 25 গেলে শূন্য হচ্ছে, সিপির সাথে শূন্য যদি গুণ দেই তাহলে এটা আমাকে এনথালপির মান 0 দিতেছে। এজন্য আমি এখানে সবগুলোর মান আসলে 0 পাচ্ছি। আর নাইট্রিক অক্সাইড আর ওয়াটার আমরা ধরছি ভেপার অবস্থায়, কিন্তু দেখো ইনিশিয়ালি কোনো নাইট্রিক অক্সাইড আর ওয়াটার নাই, এজন্য আমরা দুইটা দাগ দাগ দিয়ে রাখছি। তাহলে আমাকে কি শুধু বের করতে হচ্ছে, আর আমাকে বলছে যে আউটলেটে তোমার কোনো ধরনের অ্যামোনিয়া থাকতেছে না, অ্যামোনিয়া সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে, এজন্য আমার আউটলেটের অ্যামোনিয়া নিয়ে আমরা কোনো কিছু করিনি। শুধুমাত্র আমাকে বের করতে হবে কার কার জন্য, অক্সিজেন, নাইট্রিক অক্সাইড আর ওয়াটার। এর জন্য 300 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি যেতে চায় তাহলে আমাকে কি পরিমাণ হিট দেওয়া লাগবে সেটার মান আমাকে বের করতে হবে। আমরা হিট বের করে হচ্ছে কিউ ইকুয়াল টু, ওই যে একটু আগে সূত্র বলছিলাম ডেল এইচ, ডেল এইচ এর জন্য আমরা সূত্র অলরেডি দেখাইছি, ঠিক না? আমরা একটু পরে দেখবো যে তারা যে সূত্রটা লিখছে। তাহলে চলো আমরা H1 H2 H3 বের করি। আচ্ছা,
হলো অক্সিজেনের জন্য অক্সিজেন 300 ডিগ্রিতে যাবে কত থেকে রেফারেন্স টেম্পারেচার থেকে 300 ডিগ্রি আমরা যাই যত টেম্পারেচার ইনলেটে টেম্পারেচার ক্যালকুলেশন করি আউটলেটে টেম্পারেচার ক্যালকুলেশন করি না কেন সব টেম্পারেচারই আসলে আমরা রেফারেন্সের সাপেক্ষে নেই ঠিক আছে তাহলে রেফারেন্সের সাপেক্ষে আমরা 25 থেকে 300 তে যাইতে কত লাগে এটা সরাসরি একটা টেবিল আমাদের দেওয়া আছে B.8 এই B.8 টেবিলে গেলে আমরা সরাসরি অক্সিজেনের জন্য 300 ডিগ্রিতে তোমার এনথালপির মান কত হয় সেটা পাবো ঠিক আছে আরেকটা আছে এই টেবিলেই তোমার ওয়াটার ভেপারের জন্য দেওয়া আছে তাহলে আমরা H1 আর H3 আমার ক্যালকুলেশন করা লাগতেছে না আমি ওই টেবিল থেকে পাবো ঠিক আছে এবার H2 এর কথা আসি H2 হচ্ছে 25 থেকে আমি যাব 100 ডিগ্রিতে তার জন্য নাইট্রিক অক্সাইডের জন্য এটার ভ্যালুটা আমরা সিপি নিব B.2 টেবিল থেকে ঠিক আছে নিয়ে ক্যালকুলেশন করব তাহলে সবগুলোর জন্য আমি পেয়ে গেলাম এবার আসো আমার জিটার মান বের করা লাগবে জিটার মানটা কি জিটার মান আমরা সাধারণত লিমিটিং রিঅ্যাকট্যান্টের জন্যই শুধু বের করি তাহলে লিমিটিং রিঅ্যাকট্যান্টের জন্য জিটার মান কিভাবে বের করব অ্যামোনিয়া আউটলেটে কতটুকু আছে অর্থাৎ আউটলেটে অ্যামোনিয়া কতটুকু আছে 0 অ্যামোনিয়া নাই মাইনাস আছে ইনলেটে কত মোল ছিল ইনলেটে 100 মোল দিয়ে শুরু করছি ঠিক আছে ডিভাইডেড বাই সহগ কত অ্যামোনিয়া সাধারণত 4 মোল আমরা যে রিঅ্যাকশনটা দেখছি রিঅ্যাকশনে 4 মোল দিয়ে শুরু করছি ঠিক আছে তাহলে কত হচ্ছে উপরে 100 নিচে 4 আমরা পেলাম 25 মোল পার সেকেন্ড এটা হচ্ছে আমার এক্সটেন্ট অফ রিঅ্যাকশনের মান এক্সটেন্ট অফ রিঅ্যাকশন ইনটু হচ্ছে হিট অফ স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন সেটা আমাকে তারা দিয়ে দিচ্ছে ঠিক আছে আমার ডেল এইচ বের করার সূত্র কিউ ইকুয়াল টু ডেল এইচ আমরা জানি ডেল এইচ বের করার সূত্র হচ্ছে এটা আমি জিটার মান পেলাম স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশনের মানও পেলাম আর এখানে দেখো এন ইনটু এইচ আউটলেট মাইনাস হচ্ছে এন ইন ইনটু এইচ ইন এটা লিখবো আচ্ছা এইটা আমরা কোথা থেকে পাবো এই যে টেবিলে যেটা দেওয়া আছে এখান থেকে পাবো H1 H2 H3 মান অলরেডি আমরা বের করে নিচ্ছি তার মানে এটা কেমনে হবে 75 ইনটু H1 ঠিক আছে প্লাস লিখবো 100 ইনটু H2 ওই যে সামেশন সাইন দেওয়া আছে সামেশন দেওয়া আছে এই দুইটার সাথে n ইনটু H এর সামনে সামেশন দেওয়া আছে তার মানে এই প্রতিটা টার্মে আমরা গুণ দিব প্রথমে গুণ দেওয়ার পরে n এর সাথে h গুণ দিব তারপর যোগ করব এই যে গুণ দিলাম প্রতিটার জন্য একটা গেল আমার হচ্ছে অক্সিজেনের জন্য গেল তারপরে নাইট্রিক অক্সাইডের জন্য নিচ্ছি ঠিক আছে তারপরে নিব ওয়াটারের জন্য 150 ইনটু H3 যে মান পাইছি সেটা কিন্তু ইনলেটের জন্য বাদ দেওয়ার দরকার নেই কারণ ইনলেটে সবগুলো দেখো 0 ঠিক আছে তাইলে আমি শুধুমাত্র আউটলেটের জন্য নিলেই হচ্ছে তাহলে যে মানটা পাইছি সেটাই হচ্ছে আমার কিউ ইকুয়াল টু ডেল এইচ ঠিক আছে এটাই হচ্ছে আমার উত্তর রিঅ্যাকটিভ সিস্টেমে কিভাবে আমরা এনার্জি ব্যালেন্স করি এটা শিখলাম আচ্ছা মাঝখানে আমি একবার বলছি যে হাইয়ার হিটিং ভ্যালু আর লোয়ার হিটিং ভ্যালু তাই না বলছে আমার একটা ফুয়েলের মিক্সচার দেওয়া আছে কি কি ফুয়েল দেওয়া আছে একটা আছে মিথেন আছে একটা ইথেন দেওয়া আছে আমি যদি এটার জন্য হাইয়ার হিটিং ভ্যালুটা বের করতে চাই মিক্সচারের সেটার সূত্র হচ্ছে এরকম সামেশন অফ এক্স আই এইচ ভি আই ঠিক আছে এটা হচ্ছে আমার সূত্র তার মানে আমি হিটিং ভ্যালু বের করব হাইয়ার হিটিং ভ্যালু যেটা আছে সেটা বের করব প্রতিটার জন্য ইনটু লিখবো তার মোল ফ্র্যাকশন কত আছে যদি দুইটা থাকে তাহলে দুইটা যোগ প্রতিটার ক্ষেত্রে হচ্ছে আমরা যোগ করবো আলাদা আলাদা ঠিক আছে বলছে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তোমার কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি করতেছে ওয়াটার তৈরি করার পরে এখানে হিট অফ কম্বাশনের যে মান পাচ্ছে আমরা জানি কম্বাশন রিঅ্যাকশন এরকমই হয় ফুয়েলের সাথে অক্সিজেনের বিক্রিয়া হয় অক্সিজেনের বিক্রিয়া হয়ে আমরা যে হিট অফ কম্বাশনের মান পাচ্ছি সেটা -802 ইথেনের সাথে আবার অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে এখানে আমরা কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার পাচ্ছি প্রোডাক্ট হিসেবে ঠিক আছে দুইটা গ্যাস এখানেও হিট অফ রিঅ্যাকশনের মান দেওয়া আছে তো বলছে ক্যালকুলেট দ্য হাইয়ার হিটিং ভ্যালু অফ দ্য ন্যাচারাল গ্যাস ন্যাচারাল গ্যাসের মধ্যে এই দুইটার মিশ্রণ আছে আমাকে ওই গ্যাসের জন্য অর্থাৎ এই পুরো মিশ্রণের জন্য হিটিং ভ্যালুটা বের করতে বলছে ঠিক আছে মিথেন আছে 85% আবার ইথেন আছে আমার 15% এক্ষেত্রে আমরা কিভাবে আসলে বের করব এখানে একটা সূত্র দেওয়া আছে যে হিটিং ভ্যালু হাইয়ার হিটিং ভ্যালু ইকুয়াল টু লোয়ার হিটিং ভ্যালু প্লাস হচ্ছে গিয়ে নাম্বার অফ মোল কার ওয়াটারের নাম্বার অফ মোল ইনটু হিট অফ ভেপোরাইজেশন
কত ডিগ্রিতে 25 ডিগ্রিতে ওয়াটারের হিট অফ ভেপোরাইজেশনের মান তারা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, মান হচ্ছে গিয়ে কিলোজুল পার মোল। তাহলে আমরা লোয়ার হিটিং ভ্যালুটা নেই। লোয়ার হিটিং ভ্যালু হচ্ছে হিট অফ কম্বাশনের যে মান দেয়া থাকবে তার অপোজিট মান। যদি এটা পজিটিভ থাকে এটা নেগেটিভ লিখবো আমরা। দিছে -802, তাহলে এখানে লিখছি +802 মিথেনের জন্য। ঠিক আছে, আচ্ছা এবার নাম্বার অফ মোল, ওয়াটারের মোল কত মোল আছে এটা আমাকে দিয়ে দেন, আমি এখান থেকে বের করব। আমরা ধরে নিয়েছি বেসিস হচ্ছে 1 মোল ফুয়েল। ঠিক আছে, যে 1 মোল ফুয়েলটাকে আমরা বেসিস ধরছি। 1 মোল ফুয়েল নিলে এখানে মিথেন কত মোল হবে? 0.85, এবং এখানে বাকিটা হচ্ছে 0.15 হচ্ছে ইথেন। ঠিক আছে, যদি মোলার ফ্র্যাকশনের কথা বলি। আচ্ছা, এখান থেকে আবার আমি কি করছি, এখানে গ্রামে কনভার্ট করছি, অর্থাৎ প্রতিটারে আমরা মোল থেকে গ্রামে এনেছি। গ্রামে নিয়ে টোটাল কত মোল আছে সেটা বের করছি, টোটাল কত গ্রাম। তারপরে কি করছি, মাস ফ্র্যাকশন নিছি, অর্থাৎ প্রতি গ্রাম ফুয়েলে কত গ্রাম এটা আছে। তারপর আবার এটার জন্য মাস ফ্র্যাকশন নিছি। ঠিক আছে, মাস ফ্র্যাকশন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যে এক্সটা দেওয়া আছে, এক্স আছে মাস ফ্র্যাকশনে আসবে। এটা হয়তো মোল ফ্র্যাকশন বলছি, মোল না, এটা আছে মাস ফ্র্যাকশনে। তারা আমাকে মোল ফ্র্যাকশন দিছে, মোল ফ্র্যাকশন থেকে আমি মাস ফ্র্যাকশনে নিছি এখানে। ঠিক আছে, কিভাবে নিছি, ধরো 1 মোল যদি আমি মিথেন নেই, 1 মোল মিথেন সমান কত গ্রাম আমরা লিখতে পারি? 16 গ্রাম। 12 আর 6, এখানে কত মোল আছে? 0.85 মোল। তুমি আসলে জানো কিনা, তুমি জানো কিনা, এটাই হচ্ছে আমার দেখার উদ্দেশ্য। আমার উদ্দেশ্য ইয়ে না যে এটাই কি আসলে রিয়েল ইন্ডাস্ট্রিতে হচ্ছে কিনা এই ক্যালকুলেশনটা। যখন আসলে তোমার ক্যালকুলেশন করা লাগবে বিভিন্ন শর্তে, সেই শর্তগুলো তুমি ফিল আপ করতে পারো কিনা, শুধুমাত্র এটাই আমি দেখছি। ঠিক আছে, যেমন ধরো উপরের অংশে হয়তো 150 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে না, কিন্তু আমার ইচ্ছা হয়েছে এখানে একটা ফেজ চেঞ্জ হোক। ফেজ চেঞ্জ হলে কেমনে এনথালপি ক্যালকুলেশন করে তুমি জানো কিনা। ঠিক আছে, আচ্ছা প্রথমে বলছিলাম তুমি তো ম্যাটেরিয়াল ব্যালেন্স পারছো, তোমাদের জন্য আরেকটু সুবিধা করে দেই, কেজির জায়গায় তোমরা মোল নিতে পারো। ঠিক আছে, মোল নিলে তোমাদের জন্য সুবিধা হবে, নাহলে কেজি থেকে আবার মোলে কনভার্ট করো, এটা আবার আমার ঝামেলা। বলছি তোমরা যখন ক্যালকুলেশন করবে কেজির জায়গায় মোল নিয়ে করো, তাহলে তোমাকে মোলে কনভার্ট করতে হবে না, এটা তোমার জন্য জটিল লাগবে। ম্যাম এটাই বলছি সমস্যা ম্যাটেরিয়াল হচ্ছিল। ব্যালেন্সের সমস্যা নাই, কি বলো নাজেশ? ম্যাম এটাই সমস্যা হচ্ছিল এনার্জি ব্যালেন্সে, মোলটা থাকলে ভালো হতো আর আচ্ছা কি। সমস্যা নাই। আচ্ছা ম্যাটেরিয়াল ব্যালেন্সটা আসলে তুমি এক্সবি যেভাবে বের করছো এইভাবে হয়, কিন্তু আমার মনে হয় ডাটাগুলো দিতে একটু ঝামেলা হয়েছে, এটার সাথে মিলতেছে না। তাহলে আমরা এভাবেও করতে পারি, এক্স এ যেটা পেলাম সেটাকে আবার 1 থেকে এক্স এ বাদ দিয়ে যেটা থাকতেছে সেটা আমরা এক্স বির মান বের করব। কারণ সত্যি বলতে মোল ফ্র্যাকশন দুইটা যোগ করলে যেন একের বেশি না হয়, কিন্তু তোমার একের বেশি হয়ে যাচ্ছে বোধহয়। আচ্ছা এবার চলো এনার্জিতে যাই। এই যে 8 নম্বর চ্যাপ্টারে আসছি, কত ডিগ্রিতে তারা ঢুকতেছে? ঢুকতেছে ধরো 20-এ। একটা ডিস্টিলেশন কলামে আমরা জানি যে তার আছে আপার প্রোডাক্টও আছে আবার লোয়ার প্রোডাক্টও আছে, ঠিক না? ডিস্টিলেট যেখানে আমরা কালেক্ট করি, আবার এদিক থেকে আমরা যেগুলো কালেক্ট করি নিচ থেকে, রিবয়লারের অংশ থেকে যেটা কালেক্ট করি, দুইটা প্রোডাক্ট আছে। এখানে আমরা একটা বাইনারি মিক্সচার নিছি, এটা নিছি বেনজিন, এটা নিছি হেক্সেন। উপরে বলছে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে তারা বের হচ্ছে, এবং সেটা কোন ফেজে আছে? ভেপার ফেজে আছে। ঠিক আছে, আমি বলছি ভেপার ফেজে, আমার ইচ্ছা হয়েছে। নিচেরটা হচ্ছে ধরলাম লিকুইড ফেজে আছে। ঠিক আছে, এখানে যে মিক্সচারটা ঢুকতেছে সেটাও ধরলাম লিকুইড ফেজে আছে। 20 ডিগ্রিতে ঢুকতেছে, আপার প্রোডাক্টটা বের হচ্ছে 150 ডিগ্রিতে, আর এটা হচ্ছে 60 ডিগ্রিতে। আমরা ওই আগের মতো একটা রেফারেন্স স্টেট নিব। কয়টা আছে কম্পোনেন্ট? দুইটা কম্পোনেন্ট আছে, একটা আছে বেনজিন, এটা আছে হেক্সেন। তাহলে রেফারেন্স স্টেটে আমরা তিনটা জিনিস নিব। একটা নিব সে কোন অবস্থায় লিকুইড, কত ডিগ্রি ধরছে, আমরা ইনিশিয়াল টেম্পারেচারটা ধরছি 20 ডিগ্রি, কত প্রেসার আছে দেখছি 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, আউট এটা নিচ্ছি বেনজিনের জন্য বা হেক্সেনের জন্য আমি একই শর্তই নিচ্ছি। ঠিক আছে, নেওয়ার পর আমরা ওই একটা টেবিল যেরকম আছে এরকম টেবিল আঁকতে পারি। তোমার ইচ্ছা তুমি টেবিল না আঁকলে হবে, কিন্তু টেবিল আঁকলে সুবিধা, তুমি জানলে তোমার কোন কোন ভ্যালুগুলো বের করতে হবে। প্রতিটা কম্পোনেন্টের নাম লিখলাম, ইনলেটের আমরা মোলার ফ্লো লিখলাম প্রতিটার জন্য, আউটলেটেরও মোলার ফ্লো লিখলাম, ইনলেটের এনথালপি লিখলাম, আউটলেটেরও এনথালপি লিখলাম।
এখন দেখবো আমরা কি কি বের করবো। দেখো ইনলেটে সবগুলো 20 ডিগ্রিতে আছে, আমরা রেফারেন্স ধরছি 20, 20 থেকে 20 যদি আমরা বাদ দিই তাহলে 0 থাকতেছে, এজন্য আমরা সবগুলোর জন্য 0 লিখছি যারা লিকুইড অবস্থায় আছে। ভেপারে আমরা দাগ দিচ্ছি কারণ এখানে ভেপার নাই, শুধুমাত্র এরা লিকুইড অবস্থায় আছে ইনলেটে। আচ্ছা, আউটলেটে আমরা প্রতিটার জন্য মান বের করছি, তাই না? যদি প্রতিটার জন্য মান বের করি তাহলে 50 × 0.6 লিখবো। 50 ইন্টু ভেপারের ক্ষেত্রে 50 × 0.6 দিলে আমরা কত মোল সেটা পাচ্ছি 30। 50 × 0.4 দিলে আমরা পাচ্ছি 20। ঠিক আছে, প্রতিটার জন্য নাম্বার অফ মোল বের করলাম। এখন আমাকে হচ্ছে H1 H2 H3 H4 এই চারটার মান বের করতে হবে, স্পেসিফিক এনথালপির মান। কার কত ডিগ্রিতে যাচ্ছে তারা দেখো, লিকুইডের ক্ষেত্রে যাচ্ছে 60 ডিগ্রিতে। 20 থেকে আমরা রেফারেন্স টেম্পারেচার থেকে 60 ডিগ্রিতে আমরা হিট দিব। সিপিডিটি, এই সিপির মান আমরা কোথা থেকে পাবো? সিপির মান পাবো B.2 নামক একটা টেবিল আছে, এই টেবিল থেকে। ঠিক আছে, প্রতিটার জন্য এভাবে করবো। যদি দেখা যায় একই ফেজে থাকে, যেহেতু এটাও লিকুইড অবস্থায় আছে এটাও লিকুইড অবস্থায় আছে, তাহলে প্রতিটা H1 H2 এর জন্য আমরা এই সূত্র ব্যবহার করে বের করতে পারবো। কিন্তু যদি দেখা যায় ভেপার ফেজে থাকে, আমি ভেপার ফেজে নিতে যাচ্ছি এবং এটা তার বয়লিং পয়েন্টের চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে আমি আসলে কি করব? তখন আমি B.2 টেবিল ইউজ করতে পারবো না, আমাকে নতুন করে কিছু পাথ তৈরি করতে হবে। আচ্ছা, ধরো তুমি বেনজিন 20 ডিগ্রি থেকে 150 নিতে যাচ্ছ, এটা আছে লিকুইড অবস্থায়, এটা আছে ভেপার অবস্থায়। কারণ আমি B.2 টেবিল যে ইউজ করি শুধুমাত্র একটা ফেজের জন্য ইউজ করি, কিন্তু এখানে আমার দুইটা ফেজ চলে আসছে। সেক্ষেত্রে আমি কি কি পদক্ষেপ গুলো নিব? আমরা জানি বেনজিনের বয়লিং পয়েন্ট হচ্ছে 80.1। 80.1 পৌঁছার পরেই সে আস্তে আস্তে ভেপারে পরিণত হওয়া শুরু করবে। তাহলে আমরা প্রথমে 20 থেকে শুরু করে প্রথম স্টেপ দেবো 80.1-এ। আমরা জানি লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন হচ্ছে একটা ফিক্সড টেম্পারেচার এবং প্রেসারে যদি একটা ফেজ থেকে আরেকটা ফেজে চেঞ্জ হতে আমার এনথালপির কি পরিবর্তন হয় সেটাই, এবং এটা B.1 টেবিলে সরাসরি ভ্যালু দেওয়া আছে। B.1 টেবিল থেকে আমরা পাবো হিট অফ ভেপোরাইজেশনের মান। ঠিক আছে, লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। তাহলে আমার দুইটা স্টেপ গেল, একটা স্টেপ হচ্ছে 20 থেকে আমি যাব বয়লিং পয়েন্টে। এই বয়লিং পয়েন্ট লিকুইড থেকে সেম টেম্পারেচারে আমরা ভেপারে পরিণত করবো, ফেজ চেঞ্জ করলাম। তারপরে ভেপার থেকে আমরা 80 থেকে নিলাম 150-এ। ঠিক আছে, এই হচ্ছে আমার তিনটা স্টেপ। এই তিনটা স্টেপে এনথালপির যোগফলই হচ্ছে গিয়ে আমার H3 যখন ভেপার হবে। যখন আমার ফেজ চেঞ্জ হবে এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন গুলো এভাবে করব। একইভাবে আমরা হেক্সেনের জন্য একই পদ্ধতি ফলো করব। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমার চারটা এনথালপির যোগফল, শুধুমাত্র ভেপার ফেজের জন্য এভাবে করতে হয়। এবার আসি টোটাল অ্যামাউন্ট অফ হিট কতটুকু দিব? Q = del H। del H টা হচ্ছে আবার NH, এটা হচ্ছে আউটলেট, I হচ্ছে কম্পোনেন্ট, যে কম্পোনেন্টের জন্য আমরা নিব সেই কম্পোনেন্টের আউটলেট, মাইনাস হচ্ছে ইনলেট একইভাবে NiHi। আমার ইনলেটের ক্যালকুলেশন লাগবে না কারণ H সবগুলোর মান 0। ঠিক আছে, শুধুমাত্র আমার আউটলেটের এগুলো জানলেই হচ্ছে। তাহলে আউটলেটের আমরা প্রতিটার জন্য এই যে 25 × H1 প্লাস লিখবো 25 × H2 প্লাস 30 × H3 প্লাস 20 × H4। ঠিক আছে, এই হচ্ছে কি তোমার উত্তর। পারা যাবে এখন? জি ম্যাম। ওকে, লাস্ট ফিনিশিং হ্যাঁ এটাই। আর তার আগে যে মোল্ডিং ডিমোল্ডিং এর ওইটা ঠিক সেম এরকম আসবে। হ্যাঁ এরকমই, তোমাকে শুধু টেবিল বের করতে হবে। তুমি টেবিল B.2 ইউজ করবে, তোমাদের এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বই পড়ছো যেটা, জি ম্যাম কোল্লার এন্ড রুশো, কোল্লার এন্ড রুশো নামে একজন লেখছে, এই বইটারই শেষের দিকে দেখবে টেবিল আছে। ঠিক আছে, তাইলে রেখে দেই, আমার আসলে মাথা ব্যথা করতেছে। ঠিক আছে।